ডক্টর ইউনূস সরকারকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্র ও কানাডার। বিশ্বমঞ্চে পরিচয় করালেন ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ২,০০০ কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিবে যুক্তরাষ্ট্র, উচ্চ পর্যায়ের বৈঠকে ঘোষণা। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের শেষ ভাষণে শান্তির ডাক বাইডেনের। হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গুলশান থেকে গ্রেফতার। সালমান আনিসুল দীপু পলক বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার। গণ অভ্যুত্থানে নিহত প্রায় ১,৫০০ ছাত্র জনতা, অনেকেই এখনো শহীদ তালিকার বাইরে। গুলিতে মারা যাওয়া সোহাগকে মর্যাদা দেওয়ার আহ্বান। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। শ্রমিকদের ১৮ দফা দাবি মানলেও আজও সাভার গাজীপুরে বন্ধ ৩২ কারখানা। ২-১ দিনের মধ্যে সব কারখানা উৎপাদনের আশা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। জানাবো বিস্তারিত। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার 11টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠকের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সহায়তার ঘোষণা দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য $2.5 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেয় মার্কিন সরকার। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্ব মঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন শান্তিতে নোবেলজয়ী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। লুথর কবিরের রিপোর্টে বাকিটা জানবো আমরা। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে এভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঞ্চে করতালিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা। বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় কিছুটা আপ্লুত হয়ে পড়েন এই নোবেল জয়ী। ডক্টর ইউনূসকে কাছে টেনে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন বিল ক্লিন্টনও। এ সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, যুক্তরাষ্ট্রে 35টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার। একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক সহ অন্যান্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এসেছে শান্তির বার্তা। ৭৯তম অধিবেশনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ বক্তব্যে জো বাইডেন বলেছেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বার্থ। এদিন গাজা, লেবানন, আফ্রিকা সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব ছাড়াও ব্রাজিল, ইরান, তুরস্ক সহ বিশ্বের ক্ষমতাধর নেতারা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় করতালিতে তাকে সম্মান জানান উপস্থিতরা। বিশ্বের নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষের স্বার্থ। I recognize the challenges from Ukraine to Gaza to Sudan and beyond. আমি জানি বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকে হতাশ। নানা প্রতিক্রিয়া দেখা যায় তাদের কাছ থেকে, কিন্তু একজন নেতা হিসেবে আমি তা করতে পারি না। ইউক্রেন থেকে গাজা পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করছি। যুদ্ধ, ক্ষুধা, নৃশংসতা, জলবায়ুর মতো অনেক সংকট রয়েছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। এদিন সাধারণ পরিষদের মঞ্চ উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। গাজা ও লেবাননে অবিলম্বে বর্বরতা বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আজ এক টুকরো রুটির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। একটু তরল খাবারও পাচ্ছে না তারা। মনে রাখতে হবে, সেখানে শুধু শিশুর মৃত্যু ঘটছে না, একই সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধেরও মৃত্যু ঘটছে। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে। সেখানকার জনগণের পক্ষে আছি আমরা। হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না থাকায় সংঘাত, হানাহানি বাড়ছে বলে মনে করেন তিনি। বিশ্বের সংঘাত প্রসঙ্গে সাধারণ পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে গেল কয়েক দশকে অস্থিরতার পেছনে রয়েছে দুষ্ট চক্র। কারো মতে সামরিক শক্তির মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে, এমন অভিযোগ তুলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। And the disproportionate attack with the blatant disregard for Palestinian civilian life. ৭৯তম অধিবেশনে যুদ্ধসহ নানা সংকট কিভাবে সমাধান আনা যায় তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেন, বিশ্ব একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সবাইকে তার সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। That threatens to take the entire region with it. Look no further than Lebanon. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মাধবদী থানার হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ তাকে আদালতে তোলা হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তাকে দায়িত্ব দেয়া হয় শিল্প মন্ত্রণালয়ের। রাজধানীর বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল ৮টায় তাদেরকে আদালতে আনা হয়। পরে ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আরাফাতুল রাকিবের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত 20 জুলাই মেরুল বাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন মোহাম্মদ হাফিজুল শিকদার। এ ঘটনায় 179 জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই 4 জনকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দাখিল করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত থাকার কারণে এই আসামিদেরকে এই মামলা এবং তারা এজাহারভুক্ত আসামি বিদায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। যে সমস্ত মামলায় তাদেরকে সনদ দেখানো হচ্ছে, এইসব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে, এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে গণ অভ্যুত্থানে অন্তত 1423 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন। তবে এখনো অনেকেই শহীদের তালিকাভুক্ত হতে পারেনি। এমনই একজন মোহাম্মদ সোহাগ। 5 অগস্ট এশার নামাজ পড়তে বের হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তাকে জাতীয় বীরদের তালিকায় জায়গা দিতে আবেদন জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। এশার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফেরেন সোহাগ। একমাত্র ছেলেকে হারিয়ে তাই পাগল প্রায় মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট রাজধানীর বংশালে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সোহাগ। এরপর হাসপাতালে ছুটে গিয়ে প্রিয়জন হারানোর খবর পায় পরিবারের সদস্যরা। শেষ কথাই আমার সাথে বললো যে আমি নামাজে যাব। আমাকে বাবা তুই নামাজে যাইস না, তুই আমার সাথে নামাজ পড়। একখান মায়ের ছেলে একসাথে নামাজ খায়, দেশের পরিস্থিতি ভালো না। কয় না তুমি এরকম কইরো না, আমি নামাজ পড়া আমি আয়া পড়ুম। 25 সেপ্টেম্বর সোহাগের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 35, কিন্তু সে এখন অনেক দূরে, না ফেরার দেশে। প্রিয় বাবা একদিন বাড়ি ফিরবে, তাই পথ চেয়ে থাকে সোহাগের 3 বছর বয়সী সন্তান মায়ান। মা ও স্বজনদের প্রত্যাশা জাতীয় বীরদের রাষ্ট্রীয় তালিকায় যুক্ত করা হোক সোহাগের নাম। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। দেশের জন্য জীবন দিছে, ওর জন্য সবাই যেন দোয়া করে। সরকারের কাছে এটাই একটা দাবি যে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মা এই 2 জনের যাতে সরকার একটু ওইরকমভাবে দেখশন করে। আমার তো একটাই মামা ছিল, আমার মামা তো নাই। আমার ঈদের দিন এই শার্টগুলো কিনা দিছে আমার মামা, বলছে তুই এগুলা পড়িস আর আমার দেখাইস। শহীদের তালিকাভুক্ত হয় নাই, আমি চাই এটা তালিকাভুক্ত হোক। নতুন বাংলাদেশ উপহার দেয়া সোহাগদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক ইতিহাসে, এমন প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুর ও সাভারে এখনো বন্ধ 32টি পোশাক কারখানা। এর বাইরে সব কারখানাই ফিরেছে উৎপাদনে। সকাল থেকেই কাজে যোগ দেয় শ্রমিকরা। বন্ধ 32টি পোশাক কারখানার মধ্যে 13টি গাজীপুরের আর 19টি আশুলিয়ার। শিল্প পুলিশ জানায় সকাল থেকেই খোলা থাকা কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দেয়। কারখানাগুলোতে সুন্দর কর্মপরিবেশ রয়েছে। তবে যেসব কারখানা বন্ধ রয়েছে সেগুলো শিগগিরই উৎপাদনে ফিরবে বলে জানায় শিল্প পুলিশ। আশুলিয়া শিল্প অঞ্চল 1 এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন, কয়েকটি কারখানায় শ্রমিকরা অপেক্ষা করছে বেতনের জন্য। বেতন পরিশোধের পর 2-1 দিনের মধ্যে সব কারখানা উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে। কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মত পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে, আর কিছু ফ্যাক্টরি এই আন্দোলনজনিত কারণে সংখ্যা বা তাদের যেই নিজেদের ভিতরে যেই একটা দূরত্ব বা তাদের যেই পারস্পরিক যে ডিস্টেন্স এটা যাতে না পারার কারণে, আর অন্য সকল ফ্যাক্টরি চলমান আছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পোশাক কারখানাগুলোয় শ্রমিক উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক
পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, সকাল থেকে কিন্তু কর্মচাঞ্চল্য এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো। আমরা দেখেছি যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছেন, আমার পিছনে যে প্রতিষ্ঠানে দেখতেছেন, সকাল থেকে কিন্তু শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন শান্তিপূর্ণভাবে, এবং প্রতিটি ফ্যাক্টরিতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। তবে 13টি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে যে বন্ধ রয়েছে, সেই ফ্যাক্টরিগুলোতে আমরা খোঁজখবর নিয়েছি এবং শিল্প পুলিশের সাথে আমরা কথা বলেছি। ওনারা যেটা জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে এবং বেতন বোনাস বকেয়া থাকার কারণে, এই সমস্ত ব্যক্তিগত কারণে কিন্তু 13টি প্রতিষ্ঠান তারা বন্ধ রেখেছে। আমরা এই ব্যাপারে পোশাক শিল্প পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব যে গাজীপুরের ফাদার ফ্যাশন লিমিটেডের যে জিএম রয়েছেন জাকির সাহেবের কাছে আমরা জানার চেষ্টা করব যে ওনার প্রতিষ্ঠান কিরকম চলতেছে এবং কি অবস্থা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানে আসলে ওই ধরনের সমস্যা নাই, কোনো ধরনের গ্যাঞ্জাম হয় নাই। আমরা শুরু থেকেই ভালোভাবে চলতেছে। এই মাসে ধরেন শুরুতে 2 দিন আমরা বন্ধ রাখছিলাম, বাট এটা হলো বাইরের একটা সমস্যা। সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্রাতিরিক্ত বেড়েছে লোডশেডিং, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক যুক্ত হচ্ছে নিশ্চয়ই আমার সাথে। তারেক, লোডশেডিং এর কারণে আসলে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে, আর লোডশেডিং বাড়ার বিষয়ে কি কারণ আসলে হতে পারে, কর্তৃপক্ষ কি বলছে নিয়ে? যদি আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের লোডশেডিং এর ভয়াবহতা কিন্তু তীব্র। আমাদের সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ নেসকো এবং চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ তারা কম পাওয়ার কারণে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং হচ্ছে। তবে তাদের দাবি ধীরে ধীরে কিন্তু এই লোডশেডিং শীঘ্রই কমে আসবে। আপনাদেরকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 1000-এর অধিক কিন্তু ব্রয়লার পোল্ট্রি এবং সোনালী মুরগির খামার রয়েছে। এই খামারেরা কিন্তু চরম বিপাকে পড়েছে। তাদের প্রচন্ড গরমের কারণে এবং তাপদাহের কারণে কিন্তু অধিকাংশ খামারের মুরগি কিন্তু মরে নষ্ট হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের একজন চাল কল মালিকের সাথে। তিনি জানিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রায় শতাধিক চাল কল রয়েছে, অর্থাৎ অটো রাইস মিল রয়েছে। এই রাইস মিল গুলাতে কিন্তু একেবারে উৎপাদন প্রায় বন্ধর কাছাকাছি দাঁড়িয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বিদ্যুৎ কম থাকার কারণে কিন্তু তারা যথারীতি উৎপাদন করতে পারছে না, সেক্ষেত্রে খাদ্যর কিন্তু সংকট দেখা দিতে পারে। আপনাদেরকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত চাল কিন্তু দেশের বিভিন্ন বাজারে কিন্তু চলে যায়। ঢাকা, সিলেট, চিটাগাং এবং দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের সুনাম রয়েছে চালের, কিন্তু যথারীতি কিন্তু চাল দিতে পারছে না। আমার সাথে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একজন গ্রাহক আছেন, নেসকোর গ্রাহক আছেন, বাসিন্দা। তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই যে ভয়াবহ লোডশেডিং এ আপনাদের কি কি ক্ষতি হচ্ছে একটু সংক্ষেপে বলবেন। সত্য কথা বলতে কি, আসলে বিদ্যুৎ যে লোডশেডিং, এই লোডশেডিংটা আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছে। বিশেষ করে ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে যত প্রকার বিদ্যুৎ জনিত কারণ আছে প্রত্যেকটিতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ফ্রিজের সরঞ্জাম সব নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের গায়ের মধ্যে গরমের জন্য ফসকা পড়তেছে, এমন একটা অবস্থা। মানে কি বলবো, বিদ্যুৎ আগে তো আসবে যাবে কখন এই অপেক্ষায় থাকতাম, আর এখন বিদ্যুৎ কখন আসবে এই অপেক্ষায় থাকি। এইভাবে করেই আসলে আমি জানাতে চাই দেশ টিভির মাধ্যমে বিদ্যুৎ কর্তৃপক্ষকে, এটা যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শুনছিলেন একজন আমাদেরকে এখানকার যে বাসিন্দা আছে পৌর এলাকা, তিনি আমাকে বলছিলেন আসলে গরমের ভয়াবহতা এত যে বাচ্চাদেরকে এবং বৃদ্ধদেরকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালেও কিন্তু এর চাপ বাড়ছে। যদি এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদ্যুতের সার্বিক অবস্থা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে নিজেদের অধিকার সম্পর্কে অসচেতনতা, সামাজিক পারিবারিক অসহযোগিতা এবং প্রচারণার অভাবে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি এখনো রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে। এক্ষেত্রে সরকারি বেসরকারি নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে।
আমার সারা শরীরে আগুনে পুড়ে গিয়ে ছোটবেলায় ঝলসে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এভাবেই মাত্র 1 বছর 9 মাস বয়স থেকে নিজ প্রতিবন্ধকতার কথা জানাচ্ছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মনিয়া আক্তার। তার জীবনের পরতে পরতে বিভীষিকাময় অধ্যায়ের বর্ণনা শুনে আঁতকে উঠবে যে কেউ। তবে সব বাধা পেরিয়ে নিজ উদ্যম আর সরকারি বেসরকারি সহায়তা নিয়ে লড়ছেন সকল প্রতিবন্ধকতার সঙ্গে, করছেন টেইলারিং ব্যবসা। মাস্টার্স পাস করছি 2007 সালে। আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, আর আমি নিজে একজন টেইলার্স কাজ করি। আমি সরকারি ঘর পেয়েছি, প্রতিবন্ধী ভাতা পাই এবং টিচিপির মাল আমি এ পর্যন্ত পেয়েছি। সরকারি তথ্যমতে দেশে প্রায় 1.5 কোটি মানুষ নানা রকম প্রতিবন্ধকতার শিকার। স্বল্প মাত্রার প্রতিবন্ধীরা সামান্য সহযোগিতা পেলেই অন্য 10 জনের মতো নানা পেশায় যুক্ত হয়ে হতে পারেন স্বাবলম্বী। কত এনজিও আছে, আমাদের সরকারি সাহায্য আছে, এরা একটু সহায়তা করে যে নিজের সক্ষমতা হয়ে নিজে দাঁড়াইয়া নিজের কাজকর্ম করিয়া খাইয়া যাইতে পারে। ছোটবেলা থেকেই আমার মেরুদণ্ডতে সমস্যা। প্রতিবন্ধী যারা পরিবার বা আত্মীয় স্বজন তারা লজ্জায় বের করে না, তারা যদি তাদের সন্তানদের চলতে সাহায্য করে, একটু এগিয়ে নিতে যেতে পারে, তাহলে একজন প্রতিবন্ধী ব্যক্তি দেশের বোঝা নয় সম্পদ হয়ে উঠবে। সুবর্ণ নাগরিকরাও দেশ সংস্কারে ভূমিকা রাখছে জানিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে বলে দাবি এই উন্নয়ন কর্মীর। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, আর যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর সাথে সকলে যদি সহযোগিতা করে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে সমাজে প্রতিবন্ধীরা বোঝা না থেকে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম হিসেবে তৈরি করতে নানা উদ্যোগের কথা জানান এই সরকারি কর্মকর্তা। যেসব প্রতিবন্ধীরা কম্পিউটার চালানো সক্ষম তাদেরকে কম্পিউটার ব্যবস্থা করায়, যেসব প্রতিবন্ধীরা শারীরিকভাবে চলাচলে অক্ষম তাদেরকে কৃত্রিম পায়ের মাধ্যমে সংযোজন করা হয়, যেসব প্রতিবন্ধী সন্তানের মা বাবা গরিব অসহায় তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে একেবারে বিনা সুদে সার্ভিস চার্জের মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের আত্মস্বাবলম্বী করে যাচ্ছি। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। মুন্সিগঞ্জের আইডিয়াল টেক্সটাইলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। এতে গত 7 বছরে মৃত্যু হয়েছে 8 শ্রমিকের। গুরুতর আহতের সংখ্যা প্রায় 1/2 সবশেষ সোমবার বৈদ্যুতিক রুমের বিস্ফোরণ ও শকে মারা যান মিঠুন নামের এক প্রকৌশলী। এসবের পেছনে প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকারখানা অধিদপ্তরের। সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিল অব্যবস্থাপনার কারণে গেল 7 বছরে মারা গেছে অন্তত 8 জন, গুরুতর আহত হয়েছে 1/2 সবশেষ সোমবার সকালে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিঠুন পাল নামের এক প্রকৌশলী। তার মৃত্যুর 2 ঘন্টার মাথায় বেলা 12:30টার দিকে প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইলেকট্রিক ফাংশন থেকে আর কি। তো আমরা চাই পরবর্তীতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে। ভিতরে ফ্যাক্টরির ভিতরে আগুন লাগছিল, মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিরাপদ পরিবেশেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এতে প্রতিনিয়ত এই কারখানায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে শ্রমিকদের মৃত্যুর সংখ্যাও। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। এখানে নিরাপদ কর্মপরিবেশ নাই বললেই চলে। নাগরিক হিসেবে এখানে যারা পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে দুষবো। কর্তৃপক্ষ মনিটরিং করে প্রতিদিন মেশিনের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা, ভোল্টেজ কত থাকে, মানে এটা চেক করলে এরা এটা সমাধান দিতে পারে। জেলায় কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক জানান, প্রতিষ্ঠানটির শ্রমের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগিদ দেওয়া হলেও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এটা জমা দেওয়া হয়েছে ভাই 5-10-17-তে। যে 17 অগ্নিকাণ্ড ঘটেছিল, 5-10-17 আপনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তখনকার ছিল এম এ শওকত আল মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমাদের দাদুল মামুন উপর পরিচালক, আমাদের জুলিয়া জেসি ম্যাডাম ছিলেন তখন ওনারা। এবং শ্রমিকদের এগুলো শ্রমিকদের প্রতিবেদন দেওয়া হয়ে গেছে। অন্যান্য যেগুলো তারা সুপারিশ করেছে সেগুলো করেছে, বাট তারা যে লেআউট প্ল্যানটা করে সেটা তারা করেনি। সেজন্য আমি এই সালিশে দেখলাম যে তার অবস্থা এরকম। তো আমি অলরেডি নোটিশ টোটিশ সব প্রেরণ করা হয়ে গেছে। আমাদের মামলা আর কি করা হবে। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তা।